একটাবার জানাতে আজ সকালেই চলে যাবে। তবে সারা রাত তোমার সাথে কথা বলে পার করতাম। কবে ফিরবে তার তো ঠিক নেই। মন চাইলেও কথা বলতে পারি না। রণ সহজ স্বীকারোক্তিতে বলল, হুট করে ফোন এসেছে। ছুটি বানানোর অনেক চেষ্টা করেছে, অনুরোধ করছে। অফিসারগুলো পাশান, ছুটি দিল না আব্বু। শায়লা ভঙ্গ গলায় বলল, নিজের যত্ন নিস। তা নেব। তখন হিংসুটে মেয়েটা কোথায়? আমাকে বেঁধে দিতে গেল না? শায়লা মৌনতার ঘরের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন। কুম্ভকর্ণ, ওর কথা বাদ দে। ধীরে ধীরে সকলের থেকে বিদায় নিয়ে রণ বলে উঠল, দাদা ভাই, আমি একান্তে তোমার সাথে একটু কথা বলতে চাই। সম্মতি পেতেই রণ দেওয়ান মির্জাকে নিয়ে দেওয়ান মির্জার ঘরে এলো। এরপর ভনিতাহীন বলল, মৌনতাকে দেখে রাখবে দাদা ভাই। ও শুধু তোমার নাতনি নয়, ও আমার কলেজা। দায়িত্বটা আমি তোমার কাছে দিয়ে যাচ্ছে। কেন দিলাম তা অবশ্যই জানো। বলেই হনহন করে বেরিয়ে মৌনতার ঘরে এলো রণ। মেঝেতে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে মৌনতা। হ্যাঁচকা টানে মৌনতাকে নিজের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে ব্যথিত গলায় রণ বলল, আসছে মৌন, ভালো থাকিস আর নিজের যত্ন নিস। আমাদের আবার দেখা হবে। আর যদি না ফিরি তবু অপেক্ষা থাকিস। মৃত্যুর ওপারে তোর প্রতীক্ষায় রইব আমি। না চাইতে দেহটা টেনে নিয়ে যাচ্ছে সীমন্তের গহীন অরণ্যে। বুক ভর্তি তোর সাথে কাটানো সুন্দর মুহূর্ত দুর্গম অরণ্যে জোনাকির ন্যায় আলো দিয়ে এগোলে পথ দেখাবে আমায়। ঠিক বেঁচে থাকবো আমি, অনেক ভালোবাসা তোর জন্য। ফিরে এসে সব উজাড় করবো। শুতে পারবি তো? রণর পিছনের শার্টটা শক্ত করে টেনে ধরে আছে মৌন। মন সায় দিচ্ছে না রণকে যেতে দিতে। ভেতরে ভাঙনের চূড়ান্ত খেলা চলছে। শব্দ করে চিৎকার করতে ইচ্ছে হচ্ছে। পুরো পৃথিবীকে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, সে আমার ভালোবাসার মানুষ, আমার প্রাণ। তারে বিনে শ্বাস নিতে আমার কষ্ট হবে। আমি তাকে ছাড়তে পারবো না। মৌনতার পানে না ফিরে রণ নরম গলায় বলল, এইভাবে আমি আটকাস না, ছেড়ে দে। মৌনতা শুনল না। তাৎক্ষণিক রণ পেছনে ফিরল। এরপর বুক পকেটে থেকে একটা কচকচে নতুন 200 টাকার নোট নিজের শরীরের সাথে ঘষে সেটা মৌনতার হাতে গুজে দিয়ে বলে উঠল, তোর পাওনাটা দিতেই ভুলে গেছিলাম। পাওনার পাশাপাশি আমার গায়ের গন্ধটা তোকে দিয়ে গেলাম। মৌনতা টাকাটা নিয়ে স্তব্ধ দাঁড়িয়ে রইল। টেবিলের ওপর অনাদরে পড়ে রয়েছে মৌনতার গত রাতের খুলে রাখা ঝুমকা। রণ কিঞ্চিত ঠোঁট এলিয়ে হেসে সেই ঝুমকা হাতে তুলে নিল। এরপর পকেট থেকে জিপের চাবি বের করে চাবির রিংয়ের সাথে লাগিয়ে বলল, আসছি। আর দাঁড়ালো না সে। তরতর করে বেরিয়ে এলো। ড্রয়িং রুমের সমস্ত উৎসুক মুখ উপেক্ষা করে বাইরে এসে জিপে চেপে বসলো। যাবার আগে মাহিরকে গলা উঁচিয়ে বলল, কালুর যত্ন নিস। কেউ যাতে ওকে একটা ফুলের টোকাও না দেয়। কালু আমার ট্রেনিং প্রাপ্ত টক। ওর কিছু বলে ফিরে এসে তোর চামড়া তুলে টুকটুকি বাজাবো। জিপ স্টার্ট করে সাই সাই গতিতে ধুলো উড়িয়ে ছুটে চলল রণ। মৌনতা নিজের জানালা দিয়ে চাতকের ন্যায় তাকিয়ে দেখল তা। যতক্ষণ রণকে দেখা গেল ততক্ষণ সে গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। সেই সাথে কপল ডিঙিয়ে ঝরে পড়ল নোনাধারার বর্ষণ। রণ যেতেই নিজ কক্ষে দরজা টেনে গুমড়ে কেঁদে উঠলেন রেনুমা। আজকে মির্জা বাড়ির সমস্ত আনন্দ তার কাছে বিষ কাটার ন্যায় বিদ্ধে। ওই মজার মজার খাবার এক লোকমাও মুখে তুলতে পারবে না রেনুমা। এমন কঠিন চাকরির ওপর বেশ ক্ষোভ জন্মালো রেনুমার। ইচ্ছে হচ্ছে জেনারেল চিফকে শক্ত দুটো বুলি শোনাতে। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, পরিবার পরিজন মা বাবার ঊর্ধ্বেও কি তাদের দেশ রক্ষা মিশন? বাবা মায়ের কি কোনো হক নেই নিজ সন্তানের সাথে কয়েকদিন আনন্দ মুহূর্তে কাটানোর? রণর দেয়া 200 টাকার নোটটা হাতে নিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে মৌনতা। টাকায় রণর শরীরের গন্ধ। মৌনতার মনে হচ্ছে রণ তার হাতের মুঠো বন্দী। মুঠ খুললে এখনই রণ উড়ে পালিয়ে যাবে। মৌনতা হাঁটু ভাঁজ করে হাঁটুতে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে উঠল। সেই কান্না বদ্ধ দরজা ভেদ করে বাইরে পৌঁছালো না। দরজার সামনে দাঁড়িয়ে অল্প মিহি শব্দ শুনলেন শায়লা। নিজেও ব্যথিত হয়ে হতাশায় মিশ্রিত দীর্ঘ শ্বাস ছেড়ে প্রস্থান নিলেন নিজ কক্ষে। ছেলেটা যাবার পর থেকে তার মনটাও বড্ড খারাপ। ধীরে ধীরে সূর্যের আলো তেজ হলো, সেই সাথে বাড়ল কর্মব্যস্ততা। মির্জাবাড়ির কারোরই মন চলছে না। কাজে কারোর কোনো স্পৃহা নেই। সবাই কেমন নরণচরণহীন, উদাসীন। আকাশ নিজের মন মতো দু একটা কাজ করলো। দেওয়ান মির্জায় থমথমে মুখে দাওয়ায় বসে আছেন। না কোনো অর্ডার করছেন না, চিৎকার চেঁচামেচি করছেন। তিনি যেন আজ নিষ্প্রাণ অর্থক। রেনুমা বিছানায় শুয়ে মরার মতো পড়ে আছেন। পুরুষরা ঠেলে ঠুলে কাজে হাত লাগাচ্ছে। সৌম্য নতুন বউ নিয়ে ঘরে। মাঝে মাঝে বাইরে এসে দেখে যাচ্ছে সব ঠিক মতো এগোচ্ছে কিনা। 10টার পর রুলি নিজের ঘর থেকে বেরিয়ে এলো। এসেই টেবিলে ব্রেকফাস্ট রেডি কিনা তা খুঁজলো। এরপর চামেলিকে ডেকে উঠল। এই চামেলি, বড় আপা কই রে? চামেলি ব্যস্ততা দেখিয়ে বলে উঠল,
নিজের ঘরে বিশ্রাম করে। এখন ওঠেননি? উঠেছিল, মিলিটারি ভাইজান সকালে হুট কইরা চইলা গেছে, তাই বড় আম্মার মন খারাপ। বলেই চামেলি চলে গেল। আজ বাড়িতে মেলা কাজ, এখানে দাঁড়িয়ে গল্প করার মতো সময় নেই তার। রণ চলে গেছে শুনেই রুলি স্তব্ধ হলো, তার মাথা ঘুরে উঠল। এসেই শুনছিল দিন বিশেকের ছুটি নিয়ে বাড়িতে এসেছে রণ। মনে মনে ভেবে রেখেছিল সৌম্যের বিয়েটা শেষ হলেই আদনান মির্জাকে ধরে একটা কিছু করবেন তিনি, কিন্তু রণই যেখানে নেই সেখানে কাকে দিয়ে কি করবেন তিনি। ব্রেকফাস্ট আর করা হলো না রুলির, সে দৌড়ে গেস্ট রুমে গেলেন। ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে কোয়েল। রুলি কোয়েলের হাত থেকে লিপস্টিক কেড়ে বলে উঠলেন, সাজুগুজু করে লাভ নেই, রণ চলে গেছে। কোয়েলের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে লাফিয়ে দাঁড়িয়ে বলে উঠল, কি? মুহূর্তেই পায়ের ব্যথায় চোখ মুখ কুঁচকে থপ করে চেয়ারে বসে গেল কোয়েল। এরপর ব্যথায় কালো হয়ে আসা মুখটা স্বাভাবিক করার বৃথা চেষ্টা করে বলে উঠল, কখন গেল? বাড়ির একটা মানুষও আমাদের টাকার প্রয়োজন মনে করলো না। কোয়েলের নাকের ডগায় রাগ দেখা গেল। সে ধীরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রেনুমার কক্ষে এলো। এরপর কাটকাট গলায় বলল, রণভাই চলে গেল, একটাবার জানালেও না খালামণি। রেনুমার মন মেজাজ এমনিতেই ভালো নেই, তন্মধ্যে কোয়েলের এমন ওকালতি রেনুমার মেজাজ বিক্ষিপ্ত করলো। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে রেনুমার চোখ বুঝে বলে উঠলেন, এ বাড়ির কাউকে ডাকতে হয়নি কোয়েল, সবাই উঠে এসেছে। তাছাড়া রণ বিয়ে করতে যায়নি যে সবাইকে ডেকে ডেকে বিদায়ের জন্য ধরে আনতে হবে। বাইরে যা, খুব খারাপ লাগছে আমার, আমি একটু একা থাকতে চাই। পাত্তা না দিয়ে ভোতা মুখে চলে গেল কোয়েল। বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আজ কোনো মজা হলো না, শুধু কনের বাড়ির মানুষ এসে খেয়ে সৌম্য আর অনুকে নিয়ে চলে গেল। এদিকে খাবারের টেবিল কোনোভাবেই আনা গেল না মৌনতাকে। সে মন ভার করে ঘরেই পড়ে রইল সারাদিন। হাতের মুঠোয় এখনো সেই 200 টাকার নোটটা চেপে ধরে রাখা। শায়লা একটা থালে অল্প পোলাও, রোস্ট আর গরুর মাংস এনে মৌনতার ঘরের পড়ার টেবিলে রেখে বলে উঠলেন, সকালেও কিচ্ছু খেলি না, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো খাচ্ছিস না। সৌম্য এত করে ডাকলো ওদের সাথে বসে খেতে, তাও গেলি না। হঠাৎ কি হলো বলতো? সবাই কি ভাববে? মৌনতা উত্তর দিল না, শুধু বলল, শরীরটা ভালো লাগছে না মা, খিদে নেই, তুমি যাও। শায়লা কথা বাড়ালেন না। মেয়ের খাওয়া দাওয়া ছেড়ে দেবার কারণ ঠাউর করেছেন তিনি সকালেই, তাই চুপচাপ কক্ষ ত্যাগ করলেন। ধীরে ধীরে সময় গড়ালো, দিন পেরিয়ে রাত নামলো। ধোয়া ওঠা পোলাও ঠান্ডা হলো, কিন্তু মৌনতা মেঝে থেকে উঠল না। মেঝেতে স্থির দৃষ্টি পাততে পাততে মৌনতার চোখ মুদে এলো। করুণ চোখে একবার টেবিলের ওপর রাখা খাবারটায় নজর বুলালো। খাবার দেখে কোনো খুশি কাজ করলো না মৌনতার মনে, কিন্তু পেটের নাড়ি ছিঁড়ে যাবার উপক্রম হলো অধিক খিদে। বসা উঠে দাঁড়িয়ে টেবিলের পাশ থেকে মুড়ির কৌটো হাতে নিল মৌনতা। এরপর এক মুঠো মুড়ি হাতে নিয়ে হু হু করে কেঁদে উঠল সে। অতঃপর বলল, তোমাকে ফেলে এত মজার খাবার আমি আমার গলা দিয়ে নামবে না রণভাই। চট্টগ্রাম অপারেশনাল হেডকোয়ার্টার থেকে নিজের মিশনের সমস্ত তথ্য নিয়ে মানচিত্রে দেখানো রুট ধরে এগিয়ে চলেছে 4 জন আর্মি অফিসার, 2 জন সোলজার। মিশন চন্দ্রঘোনা কাপ্তাই লেক। পাহাড়ের গহীনে না আছে নেটওয়ার্ক, না আছে চলাচলের ভালো নিরাপদ রাস্তা। পুরোটা জঙ্গল বিচ্ছিন্ন পাহাড়ে ঠাসা, সেই সাথে জলের ধারে পাহাড়ি গুহার মতো স্পট। দুচোখ যেদিকে যায় খালি অন্ধকার, অপত্যকা আর পাহাড়ি খাল। বিগত দিনের চাইতে এবারের মিশন বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে সকলের জন্য, কারণ জলের ধারে ঘাপটি মেরে বসে থাকা আর অন্ধকার মারিয়ে পথের হদিস খুঁজে শত্রুপক্ষের নিশানা বের করা চারটিখানি কথা নয়। পাহাড়ের সকল পথ নখ দর্পণে তুলে নিয়েছে ক্যাপ্টেন রাশেদ। পাহাড়ের সাথে তার দীর্ঘদিনের মাখামাখি। আর্মিতে এসে থেকেই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন তিনি, তাই কোথায় কি আছে তা নিয়ে বেগ পোহাতে হলো না কারোর। শত্রুপক্ষ কোন কোন পয়েন্টে নিশ্চিত অবস্থান করতে পারে তা মানচিত্র না দেখেই বলে ফেলল সে। পাহাড়ের প্রবেশ মুখে এসে হাতের মানচিত্র বের করে মার্ক করল রণ। উপস্থিত কমান্ডোদের বুঝিয়ে দিল কে কোন জায়গায় অবস্থান নেবে। এরপর হাতের ওয়াকিটকি দিয়ে নিকটস্থ আর্মি ক্যাম্পে নিজেদের অবস্থান ইনফর্ম করে পা বাড়ালো যে যার মতো। চন্দ্রঘোনা পাহাড়ের দিনের আলো হারিয়ে গেছে আরো বহু সময় আগে।
এখানে সূর্য ডুবতেই ঘুটঘুটে অন্ধকারে গ্রাস হয় সবকিছু। ঘন বৃহৎ গাছ আর ঝোপঝাড় ভেদ করে খুব কাছের জিনিস ও নজরে আটকায় না। এমনকি কাছের জোনাকির আলো যেন ঝাপসা লাগে চোখের সামনে। পাহাড়ের গা ছুঁয়ে ধেয়ে আসা ভেজা বাতাস এক অদ্ভুত ঠান্ডা শিরশিরে অনুভূতি জাগায়। মনে হয় কোনো অশিরশির শীতলহীন নিঃশ্বাস গায়ে লাগছে। এমনই ভয়ানক গা ছমছমে অন্ধকারে এগিয়ে যাচ্ছে মেজর রণ। তার গায়ের কালো সবুজ মাল্টিক্যাম ইউনিফর্ম রণর পাতা এবং গাছের সঙ্গে পুরোপুরি মিশে গেছে। হুট করে দেখলে কারোর বোঝার উপায় নেই এটা মানুষ নাকি গাছ। রণর শ্যামবর্ণ মুখে গভীর দৃঢ়তা, শক্ত তীক্ষ্ণ চোয়াল আর চোখ দুটোতে ধারালো শকুনের দৃষ্টি। দেখতে এমন যেন অন্ধকারের ভেতর থেকেও ছায়া চিরে ফেলতে পারায় অন্যান্য ক্ষমতা রয়েছে এই অফিসারের। অরণ্যের ভেজা মাটির সরু পথ ধরে নিঃশব্দে হাঁটছে রণ। এখনকার মাটি কিছুটা কাদাযুক্ত, হয়তো বিগত দিনে বৃষ্টি হয়েছে। এখানে আলো এবং তাপ পৌঁছায় না বললেই চলে। একটু অসাবধানতা হলেই পদচ্ছাপ ভয়ানক শব্দ তুলবে। চলতে চলতে রণ এক হাঁটু গেড়ে বসলো। এরপর মাটি খামচে তুলে আনলো কাদা। মাটি যথেষ্ট ভেজা, শত্রুর নিশানা খুঁজে পেতে সহজ হবে। সেই সাথে কান সজাগ রাখলেই টের পাওয়া যাবে মানুষ চলাচলের শব্দ। রণর কাঁধে ভারী ব্যাগ, বুকে বাঁধা ট্যাকটিক্যাল ভেস্ট, হাতে সাজানো ম্যাগাজিন, মেডিকেল কিট, স্মোক গ্রেনেড, ফ্ল্যাশ ব্যাং আর ছোট্ট ড্রোন। কোমরে ঝুলছে গ্লক 19 রিভলভার আর ডান দিকে স্টিলের ধারালো মিলিটারি ছুরি। এখানে বন্দুকের ব্যবহার খুব কম হয়। নীরব যুদ্ধ করেই ঘায়েল করতে হয় শত্রুপক্ষকে। তাই হুটহাট গুলি চালানো কঠিন নিষেধাজ্ঞা। কারণ লক্ষ্য মিস হলেই শত্রুপক্ষ পালিয়ে যাবে, যা একজন ইন্টেলিজেন্স কমান্ডো কিছুতেই হতে দিতে পারে না। পথের নিশানা আরেকটু ভালো করে পরোক্ষ করতে রণ ধীর হাতে বাড়িয়ে নাইট ভিশন ডিভাইস মাথা থেকে টেনে চোখে নামালো। মুহূর্তেই সবুজ আলোর সামনের জঙ্গল, ভেজা পথ আর দূরের জিনিস জীবন্ত হয়ে উঠল। নেশাচর প্রাণীর ন্যায় সেই আলোয় শুষ্ক দৃষ্টিতে রণ খুঁজে চলেছে কিছু। কমান্ডোর রিপোর্ট মোতাবেক খাল আর অন্ধকার গুহায় সন্দেহজনক কারোর উপস্থিতি টের পাওয়া গেছে। শুধু তাই নয়, ছোট খালের স্রোতে নৌকা ভাসিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ছোট শিশুগুলোকে এবং এই পথে আনা নেওয়া করা হয় দামি দামি নেশাদ্রব্য। পরে সময় সুযোগ বুঝে সেগুলো ছাড়িয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন জায়গায়। শব্দহীন পায়ে চলতে চলতে রণ খেয়াল করলো বড় ঝোপের আড়ালে কিছু নড়ছে। মুহূর্তেই সতর্ক অবস্থান নিল রণ। স্যাটেলাইট টাওয়ারের রণ অবস্থান দেখে যোগাযোগের চেষ্টা চালালো অপারেশন লিডার কর্নেল মেহরাব। সে ফিসফিস করে কিছু বলল, যা ভেসে এলো রণর হেডসেট ডিভাইসে। মেজর রণ, ডু ইউ কপি? রণ নরম গলায় বলল, কপি প্রসিডিং। নিজের নাইট ভিশন ডিভাইসের সাহায্যে তীক্ষ্ণ নজর তাক করে এক হাতে সাপ্রেসর লাগানো SR-15 কার্বাইন মিলিটারি বন্দুকটি ধরে পজিশন নিল রণ। আরেক হাত দিয়ে সামনের ঝোপ সরিয়ে এগোতে লাগলো। নেটওয়ার্কে এখনো কর্নেল মেহরাব রয়েছেন, যে কোনো মুহূর্তে ফায়ার মোড বদলাতে পারে। অবস্থা বুঝে অর্ডার করবেন তিনি। পাহাড়ের লতাগুলোর নিচ দিয়ে অজানা কাঁটাযুক্ত ঝোপঝাড় ঠেলে ধীরে ধীরে শব্দহীন এক পা করে এগোতে লাগলো রণ। চারপাশের ঘন কালো অন্ধকার তাকে গিলে খেতে চাইছে। ভয়ানক শব্দে পাখা জাপটে উড়ে গেল হুতুম পেঁচা। কাছে কোলে কোথাও ঝর্ণা আছে বোধহয়। পানির কলকল শব্দ স্পষ্ট কানে আসছে। রণ যেখানে ছায়াটা দেখেছিল তার কিছুটা দূরে এসে দাঁড়িয়ে বন্দুক তাক করলো। কিন্তু এ কি, এখানে কেউ নেই। রণ মনে মনে বলে উঠল, আমার চোখ কখনো ভুল দেখতেই পারে না। ইটস ইম্পসিবল। ডিসকানেক্টেড হলেন মেহরাব। স্যাটেলাইট ক্যামেরায় কিছু ডিটেক্ট হলে তিনি আবার যোগাযোগ করবেন। রণ বন্দুক নামিয়ে নিজের কান সজাগ করল। সে চোখ বুঝে শ্বাস বন্ধ করে স্থির দাঁড়িয়ে রইল। ঝর্ণার শব্দ, পাখির ডাক সব ছাপিয়ে কানে এসে লাগলো কারো পায়ের নিখুঁত ধ্বনি। কেউ জলের কিনার ধরে সন্তর্পণে হেঁটে যাচ্ছে। রণর ঠোঁটে চাতুরি হাসি ফুটল। একদম লক্ষ্যের কাছাকাছি চলে এসেছে সে। সতর্ক দৃষ্টিতে আশেপাশে খুঁজলেই মিলবে খাজানা। রণ তাৎক্ষণিক চোখ মেলালো। পুনরায় নাইট ভিশন ডিভাইসে চোখ রেখে
চারপাশে উদ্ভ্রান্ত নজর বুলালো। নাইট ভিশনের তীক্ষ্ণ আলোয় রণ স্পষ্ট দেখলো দূরের বাম দিকের পাহাড়ে ঢাল বেয়ে দৌড়ে যাচ্ছে একটি ছায়া। ছায়াটা কোনো অশরীরীর নয়, সে মানুষরূপী অশরীরী। খুব কাছ থেকে লক্ষ্য হারিয়ে গেল ভেবেই রণর দম আটকে এলো। সে টেকনিক্যাল ভেস্টের পকেট থেকে ছোট থার্মাল স্কোপ বের করলো। অতি শুষ্ক হাতে কোনো তাড়াহুড়া ছাড়াই আস্তে আস্তে সেই স্কোপ বন্দুকে লাগিয়ে তাক করলো পাহাড় বরাবর। বন্দুকের সাথে লাগানো ডিভাইস স্ক্রিনের মুহূর্তে স্পষ্ট হলো শরীরের তাপ চিহ্ন। এটি কোনো জন্তুর নয়, কারণ জন্তু মানুষের মতো দেখতে হয় না। রণ ঠোঁটের কোনো বিজয়ী হাসি ফুটিয়ে মিলিটারি ভাষায় নরম গলায় স্যাটেলাইট মোবাইলে বলে উঠল, এনিমি অ্যাট 2 o'clock, গ্রেড ইকো 7 কনফার্মড। রণর বলার সংকেতিক মিলিটারি ভাষায় লোকেশন সবাই শুনল। এরপর সকলে নিজেদের স্থান ছেড়ে এগিয়ে আসার জন্য পা বাড়ালো রণর লোকেশনে। নিজের পজিশন হোল্ড করে একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসলো রণ। এমন সময় স্যাটেলাইট মোবাইলে ভেসে এলো রিনে রিনে কান্নারত মেয়েলি স্বর। তুমি বিহনে প্রাণ যাচ্ছে রণ ভাই, কেমন মরণ জ্বালায় আমায় জ্বালিয়ে মারলে তুমি। রণ প্রশস্ত হেসে বলে উঠল, খুব শীঘ্রই ফিরে এসে সমস্ত কষ্ট মিটিয়ে ভালোবাসার অবগাহন করাবো। টাফ পার্ট, যতটা ক্ষত হৃদয় তৈরি হচ্ছে তার চাইতে 1000 গুণ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব। অতঃপর চুমু ছুড়ল রণ। ব্যথিত গলায় জানালো, আলবিদা। ডিসকানেক্টেড হলো স্যাটেলাইট ফোন। ভারী শ্বাস ফেলে গাছে হেলান দিয়ে চোখ বুঝল রণ। চোখের সামনে স্পষ্ট দৃশ্যমান হলো মৌনতার অর্ধনগ্ন পিঠ। রণ ঠোঁট এলিয়ে হেসে বলে উঠল, এমন মরণে প্রতি মুহূর্তে মরছি আমি, জ্বলছি নিরন্তর দহনে। টানা 2 দিন ভাত না খেয়ে জ্ঞান হারালো মৌনতা। তার শরীর ঠান্ডা হয়ে ফ্যাকাশে হয়ে উঠল, চোখ মুখ রক্তশূন্য হলো, সেই সাথে শরীর শুকিয়ে কঙ্কাল প্রায়। মেয়ের এহেন অবস্থা বিভ্রান্ত হয়ে শব্দ করে হাউমাউ করে কাঁদলেন শায়লা। সৌম্য গাড়িতে করে তাৎক্ষণিক মৌনতাকে হসপিটালে নিয়ে চলল। সঙ্গে গেল রেনুমা, শায়লা আর দেওয়ান মির্জা। পুরুষ লোকগুলো বাড়ির বাইরে থাকায় তাদের খবর জানানো হলো না। মৌনতাকে হসপিটাল নেবার পর কোয়েল চোখ মুখ কুচকে বলে উঠল, প্রেমিকের শোক সইতে পারছে না, তাই মরতে বসেছে। এসব যে অভিনয় তা ভালোই বুঝতে পারছি, সিম্প্যাথি আদায়ের ভঙ্গি সব। রুলির নিজেরও গাপিত্তি জ্বলে উঠল। এ বাড়িতে মোটেও থাকতে ইচ্ছে করছে না তার। নেহাত কোয়েলের শরীরটা ভালো না, থেকে থেকেই জ্বর আসে। তন্মধ্যে বাড়ির অতি পরেশগার মানুষগুলো দেখলেই রাগে শরীর জ্বলে উঠছে। সেই সাথে মৌনতাকে নিয়ে সবার মাতামাতি দেখলে গালি দেবার জন্য মুখ চুলকায়। এত আদিক্ষেতা দেখানোর কি আছে? এত বড় ঢিঙি মেয়ে, কিন্তু আচার আচরণ যেন 2 বছরের লুলু বাচ্চা। গজগজ করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে গেল রুলি। বাড়িতে কেউ নেই, শ্মশান ঘাটের ন্যায় ফাঁকা পড়ে আছে। উঠোনের কোণ বসে বসে ঝিমুচ্ছে কুকুর কালু। রুলির মগজে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সে বড় বড় পা ফেলে রান্নাঘরে গিয়ে চুলা ধরালো। পাতিল ভর্তি পানি চুলায় বসিয়ে তাপ বাড়ালো। কয়েক মিনিটের ব্যবধানে পাতিলের পানি ফুটতে লাগলো। মিনিট 10 পর সেই ফুটন্ত গরম পানি চুলা থেকে তুলে নিয়ে উঠানে এলো রুলি। মনের ইচ্ছে এই পানি কালুর গায়ে ছুঁড়ে মারা, কিন্তু তার আগেই মুইন এসে কালুর সামনে দাঁড়ালো। হাঁটু ভাঁজ করে বসে কালুর মাথায় গলায় হাত আদরে স্পর্শ করলো। অতপর দাঁড়িয়ে ধোয়া ওঠা পাতিল সহ রুলিকে দেখে ভ্রুকুটি করে মুইন শুধালো, গরম পানি নিয়ে কোথায় যাচ্ছেন আন্টি? মুইনের গলায় থতমত খেল রুলি। কি বলবে না বলবে ভেবে পেল না, কিন্তু নিজের বার্ন চোরা মুখ মুইনকে বুঝতে দিল না। ঠোঁটে মিথ্যে হাসির প্রলেপ লাগিয়ে তাৎক্ষণিক বলে উঠল, কোয়েলের পায়ের ব্যান্ডেজ খুলবো। কিন্তু বাইরে কেন? ওয়াশরুমেই তো করতে পারতেন। মায়ের মতো অধিক চতুর মুইনের কাছে ধরা পড়ার ভয় রুলি বলে উঠল, আসলে কি বলতো বাবা, ঘরে থাকতে থাকতে মেয়েটা অসহ্য হয়ে উঠেছে, এজন্যই বাইরে নিয়ে এলাম, একটু প্রকৃতি দেখবে কি না। রুলিকে মোটেও সুবিধের মনে হলো না মুইনের কাছে। সে চোখ সরু করে সন্দিহান চোখে মুখে বাড়ির ভেতরে ঢুকতে চাইল। আবার কি মনে করে যেন ফিরে এসে কালুকে বলল, চল কালু, আমরা নদীর পাড়ে হেঁটে আসি। বলেই কালুর গলার বেল্ট টেনে কালুকে দাঁড় করালো। অতঃপর দুজনে হাঁটতে লাগলো নদীর পথে। প্রথম মিশন ফেল হওয়াতে রুলির রাগ হলো, কিন্তু মনে মনে সে সিদ্ধান্তে অনড় রইল। যতদিন এই কুকুরকে মারতে পারবো না ততদিন এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। মৌনতার জ্ঞান ফিরতেই রেনুমা চিন্তিত ভঙ্গিতে শুধালেন, কি রে বাবা, এমন মন ও অসুখে ভুগছিস কেন? কি হয়েছে আমায় খুলে বলতো।
হঠাৎ নাওয়া খাওয়া ভুলে দেবদাসের রূপ নিলি কেন? মৌনতা উত্তর ধরল না। রেনুমা আশেপাশে তাকালেন। আপাতত কেউ নেই এখানে, তাই পরম আদরে মৌনতার হাত চেপে নরম গলায় শুধালেন। মন মানুষের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? মৌনতা অল্প মাথা নাড়ালো। রেনুমা কপাল কুচালেন, এরপর বললেন, তবে খাবার পানি সেরেছিস কোন শোকে? মৌনতা এবারও নিশ্চুপ রইল। রেনুমা আশানুরূপ কোনো উত্তর না পেয়ে তপ্ত শ্বাস ফেললেন। একটু পরেই ভেতরে এলেন শায়লা। পেছনে এলেন মৌনতার বাবা দেওয়ান মির্জা। দেওয়ান মির্জা নাতনির জ্ঞান ফিরেছে দেখে কোনো প্রকার খুশি প্রকাশ করলেন না, শুধু ভারী গলায় বললেন, সবাই বাইরে যাও, আমার নাতনির সঙ্গে আমি একটু সময় কাটাতে চাই। এখানে এত মানুষের আনাগোনা করার কোনো দরকার নেই। মির্জা সাহেবের রাশ ভারী গলায় সায়জা নিয়ে সবাই বাইরে অপেক্ষার জন্য দাঁড়িয়ে রইল। সবাই চলে যেতেই বেডের পাশে চেয়ার টেনে থমথমে মুখে বসলেন দেওয়ান মির্জা। এরপর মৌনতার পাটকাঠির ন্যায় শুকনো হাতটা নিজের মুঠোয় নিয়ে শুধালেন, দানাবাড়ির সাথে কিসের রাগ দাদু ভাই? বৃদ্ধের নরম গলায় গলে পড়ল মৌনতা। সে হাতের আজলায় মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। দেওয়ান মির্জা নিশ্চুপ সেই কান্না দেখলেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় বললেন, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি মৌনতা সাবেরি। মৌনতা নিজেকে সামলে করুণ চোখে বৃদ্ধের পানে তাকিয়ে বলে উঠল, যবে থেকে শুনেছি রণভাই মিশন চলাকালীন পেট ভরে খেতে পারে না, তবে থেকে আমি দানা পানি ছুঁতে পারছি না দাদু ভাই। আমার গলা দিয়ে নামে না কোনো খাবার। আমাকে কোনো প্রশ্ন করো না, দোহাই লাগে তোমার। আমার কাছে কোনো প্রশ্নেরই উত্তর নেই। দেওয়ান মির্জা চোয়ালটা একটু শক্ত করলেন, এরপর বলে উঠলেন, রণ না খেয়েও দিব্যি সুস্থ আছে, তোমার মতো হসপিটালে শয্যা নেয়নি। এরপর ছেলে মানুষই বাদ দিয়ে নিজেকে প্রস্তুত করো। মন দেয়া নেয়া যখন করেই ফেলেছো তখন এসব অভ্যস্ত হয় বুদ্ধিমানের কাজ। না খেয়ে মরে যাওয়া কোনো ভালো সিদ্ধান্ত হতে পারে না। সে যাবার আগে আমার কাছে তোমার দায়িত্ব গুছিয়ে দিয়ে গেছে। আমাকে তার কাছে প্রশ্নবিদ্ধ করো না, যথেষ্ট বুড়ো হয়েছি আমি। তার চোট কুলানোর সামর্থ্য থোড়াই আছে আমার। মৌনতা জবাব দিল না। দেওয়ান মির্জা উঠে দাঁড়ালেন, এরপর বললেন, বাড়িতে গিয়ে সব কিছু স্বাভাবিক করে নাও, তোমার জন্যই মঙ্গল। যেহেতু নিজের সাথে সাথে অন্য কেউ হয়রানি করো না, হাসপাতালে দৌড়াতে কারোরই ভালো লাগে না। বলেই বাইরে বেরিয়ে গেলেন দেওয়ান মির্জা। এরপর ছেলের সামনে গিয়ে বললেন, ছুটি নেবার ব্যবস্থা করো, তোমার মেয়ের কোনো জটিল রোগ হয়নি। মন অসুখে কাবু করেছে তাকে। বাইরে কোথাও বেড়াতে পাঠাও, দেখবে সব অসুখ সেরে গেছে। বলেই লাঠি ভর দিয়ে বেরিয়ে গেলেন ভদ্রলোক। সাদনান মির্জা বাবার কথায় সায় জানিয়ে সম্মুখে নিয়ে মৌনতার ছুটির ব্যবস্থা করলেন। হাসপাতাল একদিন অবজারভেশনে রাখতে চাইল, কিন্তু কেউ রাজি হলো না। অগত্যা ছুটি দিতে হলো। টানা 10 দিন চন্দ্রঘোনা অরণ্যে দিন রাত্রি কাটানোর পর সকলেই যেন একটু রহস্যের গন্ধ পেল। সেই সাথে পেল শত্রুপক্ষের নিকট হাতছানি, যেই হাতছানি অন্ধকার মারিয়ে আলোতে নিয়ে যাবে তাদের, এবং খুব শীঘ্রই। দিনের আলোতে নিজের সহচরীদের নিয়ে ভেজা মাটিতে বহু মানুষের পায়ের ছাপ ধরে ধরে একটা ঝিরির কিনারে গিয়ে দাঁড়ালো রণ এবং তার টিম। পাহাড় বেষ্টিত ঝিরির ঝোপের তলায় একটা নৌকা বাঁধা, ইঞ্জিন চালিত নৌকা। এখানে মানুষ তো দূর, জন্তু জানোয়ারেরও কোনো হদিস নেই। ঝিরির পাশের ঝোপগুলোতে নজর বোলাতে স্পষ্ট বোঝা গেল এখানে হরদম মানুষের যাতায়াত। রীতিমতো যাতায়াতের ফলে পথের রেখা স্পষ্ট হয়েছে। তীক্ষ্ণ চোখে চারপাশে নজর ফেলতেই মাটিতে একটা ভাঙা ছোট শিশি খুঁজে পেল রণ। সেটা হাতে নিয়ে নাকের কাছে এনে গন্ধ শুকলো রণ। ভেতরে এখনো বিন্দু বিন্দু তরল দেখা যাচ্ছে। লম্বা শ্বাস টেনে গন্ধ নিতেই রণর এক ভ্রু উঁচু হয়ে উঠল। সেই সাথে ব্রেনের জট খুলল অস্ত্র। এই গন্ধ এর আগেও রণ পেয়েছে। বটগাছের নিচে পড়ে থাকা অর্ধেক ডলারে রণর হঠাৎই মনে উঠল ডলার ঘটনার সাথে এই ঘটনার সংযোগ আছে। ঘটনার বিস্তৃত বৃহৎ নেটওয়ার্ক জুড়ে। মাটি থেকে উঠে দাঁড়িয়ে গলায় ঝুলানো দূরবীন দিয়ে চারপাশে দৃষ্টি বুলালো রণ। কোনো মানুষ তো দূর, একটা পক্ষীও কুলো দেখা যাচ্ছে না। রণ সবাইকে হুঁশিয়ারি রেখে একাকী ঝিরির পাশের পথ ধরে হাঁটতে লাগলো। ক্যাপ্টেন রাশেদ অনুরোধ করলো, মেজর রণ, এখানে প্রতি মুহূর্তে বিপদ উৎপেতে আছে। এখানে একা চলাচল যথেষ্ট রিস্কি। আমরাও আসি আপনার সাথে? নো। বলেই হাতে মিলিটারি ফ্রিজ সাইন দেখালো রণ। এরপর বন্দুক তাক করে সামনে হাঁটতে লাগলো। চলতে চলতে পায়ের নিচে কিছুর মচমচের শব্দে দাঁড়িয়ে গেল রণ। আশেপাশে সতর্ক নজর বুলিয়ে পা সরিয়ে নিচে তাকাতেই একটা কাগজে মোড়ানো চকলেট কুড়িয়ে পেল। চকলেট হাতে নিয়ে আবারও কিছু দূর এগোতেই আরেকটি চকলেট পেল রণ। রণর ইন্টেলিজেন্স ব্রেন মুহূর্তেই জানান দিল
কোনো বাচ্চা পথের নিশানা রেখে গেছে এখানে। রণ হাতের ইশারায় বাকি টিম মেম্বারদের নিজের সাথে আসার সিগন্যাল দিল। ধীর পায়ে কমান্ডো স্টাইলে এগোতে লাগলো সকলে। যেতে যেতে আরো 3টে চকলেট পেল রণ। সেগুলো নিজের প্যান্টের পকেটে রেখে সামনে এগিয়ে গেল। এখানে পথ শেষ হয়েছে। সামনে বিশাল ঝোপওয়ালা জঙ্গল। চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে ক্যাপ্টেন রাশেদ বলে উঠল, এখানে এসে পথ ফুরিয়েছে মেজর, তাহলে বাকি পথ কোথায়? ঠোঁটে আঙুল দিয়ে হুশ বলে রাশেদকে চুপ করিয়ে দিল রণ। অতঃপর এগিয়ে গেল সেই ঝোপের মধ্যে। ঝোপ ঠেলে ভেতরে ঢুকতেই মাটির নিচে ফাঁপা অনুভূত হলো। উপস্থিত এক সোলজার এক হাঁটু গেড়ে বসে মাটিতে ঠক ঠক করলো। তাতে স্পষ্ট বোঝা গেল ভেতরের পুরোটাই ফাঁপা। একজন কমান্ডো ব্রুশ শুরু করে শুধালো, ভেতরে ঢুকে দেখবো? রণ তাৎক্ষণিক বলে উঠল, না, এখনই না, হাতে যথেষ্ট সময় রয়েছে। বলেই চারপাশে আরেকটু নজর বুলালো। কিছুটা দূরেই উঁচু এক পাহাড়। রণ আঙ্গুলি নির্দেশ করে বলে উঠল, আজ রাতেই পাহাড়ে অবস্থান নেব আমরা, ওখান থেকে এখানে স্পষ্ট নজর রাখা যাবে। বলেই পূর্বের পথ ধরে ফেরত এসে ঝোপঝাড় ডিঙিয়ে সেই পাহাড়ের দিকে অগ্রসর হলো সকলে। আপাতত ওটাই সেফ জোন। নিজ ঘরে বসে বসে অঙ্ক বই নাড়াচাড়া করছে মৌনতা। বইয়ের পাতা জুড়ে রণর নাম লিখে রেখেছে সে। এটা তার মনের এক ধরনের আনন্দ। সেই আনন্দে জল ঢেলে কোয়েল এলো সেখানে। এসে মৌনতার বিছানায় বসলো। কোয়েলকে দেখেই বই বন্ধ করে ইংরেজি বই খুলল মৌনতা। এরপর কোনো বাক্য ব্যয় না করে মনে মনে পড়তে লাগলো। মৌনতার পানে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো কোয়েল। অতঃপর বলল, তা কি করে ফাঁসালে রণ ভাইয়াকে? রূপে না গুণে? কথাটা বিচ্ছিরি লাগলো মৌনতার কাছে। সে চোখ মুখ কুঁচকে মাথা নিচু করে বসে রইল। কোয়েলের কথার জবাব দেবার প্রয়োজন মনে করলো না। কিন্তু কোয়েল নাছোড় বান্দা। সে ঠোঁটে চতুরতার হাসি মেখে বলল, তা কি কি গুণ আছে তোমার? আমাকেও একটু বলো, আমিও ট্রাই মারি, যদি পটে যায়। তুমি সীমা অতিক্রম করে কথা বলছো কোয়েল আপু। বয়সে তোমার অনেক ছোট আমি, অথচ তুমি বিশ্রী রকমের হিংসাত্মক আচরণ জুড়েছো আমার সাথে। আর রণ ভাইকে আমি পটাতে যাইনি, সেই এসেছে আমার কাছে। কোয়েল ভাবলেস হাসলো, বলল, ছোটবেলায় দেখতাম হরদম গালে চড়াতো তোমাকে। তুমি তার 2 চক্ষের বিষ ছিলে, তা হঠাৎ বিষ মধু হলো কি করে? আর এমন নাওয়া খাওয়া ছেড়ে বিছানা ধরেছ, ঘটনা কি? খেয়ে দিয়ে চলে গেছে নাকি? মৌনতা এবার চিৎকার করে উঠল, আর একটাও নোংরা কথা বলে আমি ভুলে যাব তুমি এবারই মেহমান। তোমার মতো আমাকেও সস্তা ভেবে ভুল করছো তুমি। যৌবন দেখিয়ে যদি কাউকে ভালোবাসায় বশ করা যেত, তবে তোমার প্রেমেই মুখ থুবড়ে সবার আগে পড়তো রণ ভাই। সবই তো খুলে দিয়েছিলে, তবুও তো তাকিয়েও দেখলো না। কোয়েল দাঁত চিবিয়ে বলে উঠল, এক চড় দিয়ে দাঁত ফেলে দেবো, নষ্টা মেয়ে কোথাকার। মৌনতা টেবিল ছেড়ে কোয়েলের সামনে এসে নাক ফুলিয়ে বলল, মেরে দেখাও দেখি, মারো। কোয়েল ভ্যাবাচেকা খেল। মৌনতাকে যতটা দুর্বল আর সহজ ভেবেছিল, সে মেয়েটা ততটাও বোকা নয়। কোয়েল ভুল সময় ভুল অ্যাকশন নিয়ে ফেলেছে। মৌনতা চোখ রাঙিয়ে কোয়েলকে বলে উঠল, সামান্য আমার জামা নষ্ট করার অপরাধে রণভাই কালুকে দিয়ে সকলের সামনে নগ্ন করে ছেড়েছে তোমায়। আমাকে ছুলে কি করবে, সরি, দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবে না সেটা। সেদিন রণভাইকে অনুরোধ করে কালুর থেকে তোমাকে আমি বাঁচিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে বড্ড ভুল করেছি আমি। তোমার তো আরো শাস্তি প্রাপ্য ছিল। বলে হন হন করে বাইরে বেরিয়ে এলো মৌনতা। এদিকে সেদিনের ভয়াবহ ঘটনা মনে পড়তেই শিউরে উঠল কোয়েল। রণ এভাবে প্রতিশোধ নিয়েছে তার উপর, এটা ভাবতেই অবিশ্বাস্য লাগছে। মন মানতে চাইছে না। কোয়েল বিড়বিড় করে আওড়ালো, এটা কি সেই রণ ভাই যে আমাকে অতি আদরে মাথায় তুলে নাচতো? ব্যবসায়িক খাতাপত্র নেড়ে বসার ঘরে বসে বসে কাজ করছেন আদনান মির্জা। পাশে রেনুমা বসে আছেন। এমন সময় সেখানে এলো রুলি। রুলিকে দেখে আদনান মির্জা অল্প হাসলেন। এরপর আদর করে বললেন,